Okay, now we are discussing about steps to conduct systematic research. So, as a researcher, we must follow the principles of research, especially in case of literature review. তো আমরা কি দেখলাম যে এই স্টেপগুলোর মধ্যে আমাদের হচ্ছে যে 6টি স্টেপ আমাদেরকে আমরা ফলো করি, তাই না? এবং আমরা কি বলছি যে ফার্স্ট বলছি আমরা রিসার্চ কোশ্চেন আইডেন্টিফাই করি, দেন আমরা কোনটা ইনক্লুশন হবে কোনটা এক্সক্লুশন ক্রাইটেরিয়া সেটা নির্ধারণ করি, এরপর আমরা আমাদের রিসার্চের স্টাডি এরিয়াটা আমরা নির্ধারণ করে নিই, তারপরে আমরা ইনক্লুশন বেসড প্রিডিফাইন্ড ক্রাইটেরিয়া করে তার উপরে আমরা স্টাডি এরিয়া নির্ধারণ করি, এক্সট্রাক্ট ডাটা ফ্রম ইনক্লুডেড স্টাডিজ, যে স্টাডিগুলো আমার এই গবেষণার মধ্যে আমি ইনক্লুড করে নিয়েছি তার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমি গ্রহণ করব, কোন ডেটাগুলো আমি আমার এই গবেষণার জন্য আমার প্রয়োজন হবে সেই ডেটাগুলো কিন্তু আমি গ্রহণ করব। লিটারেচার, এগুলোই লিটারেচার হিসাবে কিন্তু আমি উল্লেখ করবো। ইভালুয়েট দ্য রিস্ক অফ বায়াস অফ ইনক্লুডেড স্টাডিজ, এই যে আমি যেগুলো পড়ছি অনেক লিটারেচার পড়বো, অনেক বই পড়বো, হ্যাঁ, অনেক মতের মানুষের পড়বো, যখন পলিটিক্যাল স্টাডি হবে, পলিটিক্যাল রিসার্চ হবে, তখন অনেক পলিটিক্যাল অপিনিয়ন আসবে, হ্যাঁ, তো সেখানে কিন্তু বায়াস হওয়া যাবে না। একজন গবেষক মানে শুড নট বি বায়াস, তাকে কিন্তু কখনোই গবেষণার ক্ষেত্রে বায়াসনেস থাকবে না, নিরপেক্ষভাবে স্টাডি করবে। তো এইগুলো হচ্ছে স্টেপস টু কন্ডাক্ট সিস্টেমেটিক রিসার্চ। নাও লেন্থ এন্ড টাইম, আমি কতদিনের মধ্যে রিসার্চ কাজটি করব, কত পৃষ্ঠা আমি কতদিনের মধ্যে আমি লিটারেচার রিভিউর কাজটা করব, এবং আমি কত পৃষ্ঠার মধ্যে আমি লিটারেচার রিভিউটা লিখব, তাই না? এটা নির্ভর করে যে বললাম লেন্থ আর টাইম। গবেষণা যেমন পিএইচডি 3 বছর 4 বছর 5 বছর গবেষণা করে, তাহলে তুমি তার মধ্যে কি মাত্র 2-3 দিন লিটারেচার রিভিউ করবা? আরে না, বই পুস্তক কালেক্ট করতেই তো 6 মাস 1 বছর কেটে যায়। তো বই পুস্তক কালেক্ট করছো আর পড়ছো। আমি তো মনে করি যে 3 বছর গবেষণা হলে কমপক্ষে 1 থেকে 1.5 বছর হচ্ছে লিটারেচার রিভিউ করতে হবে তাকে, আমি যে টাইম বলি। এখন যদি তোমাকে 1 মাসের আমি গবেষণা দেই, যেমন তোমাদেরকে আমরা দেবো একটা রিসার্চ মনোগ্রাফ লিখতে দেবো, তো সেটা হয়তো 1 মাস 2 মাস টাইম দেবো, তাহলে তার মধ্যে তুমি লিটারেচার রিভিউ কি করবা? 7 দিন বা 15 দিন বা 20 দিন, তাই না? এইভাবে ডিপেন্ড করবে। এখন তোমার 400 পৃষ্ঠা 500 পৃষ্ঠার একটা পিএইচডি গবেষণা, তার মধ্যে লিটারেচার রিভিউ কতটুকু হবে? এই যে 15 পৃষ্ঠায় 2-3 পৃষ্ঠা এরকম আর কি। তাহলে এরকম যদি ধরো, তাহলে 150 পৃষ্ঠা হলে তোমার 30 পৃষ্ঠা হচ্ছে, 300 পৃষ্ঠা হলে 60 পৃষ্ঠা হচ্ছে, এইভাবে 500 পৃষ্ঠা হলে 70-80 পৃষ্ঠা হচ্ছে লিটারেচার রিভিউ তোমাকে দিতে। আসলে কি জানো, লিটারেচার রিভিউ যে গবেষক যত সুন্দর করে লিখতে পারে, সেই গবেষকের জ্ঞান গর্ব ততটাই উপলব্ধি করা যায় যে কতটা লেখাপড়া করেছে, কত নলেজের মধ্যে আছে, তাই না? সুতরাং গবেষণা খালি তুমি নিজে কিছু উদ্ভাবন করলে, মাঠ পর্যায়ে গেলে কিছু তথ্য নিয়ে এসে তুমি গবেষণা করলে না, তুমি যে সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা করছো সে বিষয়ে লিটারেচার স্টাডি করে সে লিটারেচার রিভিউ ইনপুট দেয়, এবং সিস্টেমেটিক ওয়েতে ইনপুট দেওয়া, একেবারে ট্রেডিশনাল ওয়েতে না। একদম ট্রেডিশনাল ওয়ে আমি তো করতে দেবো না তোমাদের কিন্তু রিসার্চ মনোগ্রাফ আমি দেবো, এবং সেটা কিন্তু অনেক সিস্টেমেটিক ওয়ে, স্কোপিং অর সিস্টেমেটিক ওয়েতে তোমাদের করতে হবে। তো সেগুলো কনসেপ্ট অ্যানালাইসিস করবে, ডেটা অ্যানালাইসিস করবে, এইভাবে করে দেবে। যেমন কেস ল, যদি বলো যে লিগ্যাল রিসার্চের রিভিউটা কিভাবে হবে, আমাদের অনেকগুলো বিষয় আসবে যেগুলো কেস ল আসবে, তো সেই কেস ল হচ্ছে যে আমরা কিভাবে স্টাডি করব, সেই কেস ল এর প্রেসিডেন্ট আদালত কিভাবে তার ব্যাখ্যা দিয়েছে, আদালতের ইন্টারপ্রিটেশনটা, আদালতের ফাইন্ডিংসটা আমি কিভাবে লিখবো। তাহলে লিটারেচার রিভিউ অন্যান্য ডিসিপ্লিনের গবেষকরা যেভাবে লিখে, আমাদের লিগ্যাল লিটারেচার রিভিউ কিন্তু তার থেকে একটু ভিন্ন আছে, কিছু মিল আছে কিন্তু অনেকটাই ভিন্ন আছে। তো সেভাবে করে আমরা আমাদের একটা মেথড দাঁড় করাবো, এবং একটা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তার নিজস্ব মেথড দাঁড় করাতে পারে। ইসলামী বিশ্ববিদ্যালয় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই গবেষণার ক্ষেত্রে তার একটি স্বতন্ত্রতা, আইন অনুষদও তার একটি স্বতন্ত্রতা আছে, আইন বিভাগও আছে। আমরাও কিন্তু একটা মেথড বলে দিতে পারি যে আমাদের রেফারেন্স সিস্টেম এইভাবে, আমাদের রিভিউ রাইটিং সিস্টেমটা এইভাবে হবে, এবং আমি তোমাদের করে দেবো, তোমাদের একটা প্রেসক্রিপশন দিয়ে দেবো, সেইভাবে হচ্ছে তোমরা লিটারেচার রিভিউ করতে পারবে। বোঝা গেল কন্টেন্ট অফ লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউতে কি কি থাকে? লিটারেচার রিভিউতে 3টা জিনিস থাকে। এই যে এক চ্যাপ্টার হবে লিটারেচার রিভিউ, সেটা হতে পারে 5-10 পৃষ্ঠা থেকে শুরু করে 70-80 পৃষ্ঠা 100 পৃষ্ঠা পর্যন্ত হতে পারে। সেখানে 3টা অংশ থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, বডি থাকবে, আর কনক্লুশন থাকবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3টি পার্ট থাকবে। এখন ইন্ট্রোডাকশনে কি থাকবে? তাও বলা হচ্ছে। ইন্ট্রোডাকশন পার্টে থাকবে হচ্ছে তোমাদের কাছে যে ম্যাটেরিয়ালস আছে, এই ম্যাটেরিয়ালসে সুন্দর করে দেওয়া আছে।
content of literature. সাবজেক্ট ম্যাটারে চলে যাও, সাবজেক্ট ম্যাটারে গেলেই পাওয়া যাবে কন্টেন্ট, ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন। তো সাবজেক্ট ম্যাটার অফ ইন্ট্রোডাকশন, বডি এন্ড কনক্লুশন। আমাদের ইন্ট্রোডাকশনে কি থাকবে? ইন্ট্রোডাকশন শুড ইনক্লুড এ ক্লিয়ার স্টেটমেন্ট অফ দি টপিক এন্ড ইটস প্যারামিটারস। তাহলে তুমি যে লিটারেচার রিভিউ একটা চ্যাপ্টার করবা, সেই চ্যাপ্টারটি তিনটা ভাগ থাকবে। ইন্ট্রোডাকশন একটা পার্ট থাকবে, বডি একটা পার্ট থাকবে, কনক্লুশন একটা পার্ট থাকবে। এখন ইন্ট্রোডাকশন পার্টে কি থাকবে? বলছে ক্লিয়ার স্টেটমেন্ট অফ দি টপিক, তুমি যে টপিকটা গবেষণা নিয়েছো তার একটা ক্লিয়ার স্টেটমেন্ট থাকবে, এন্ড ইটস প্যারামিটার, এবং এটা কোন প্যারামিটারে তুমি এই টপিকের উপর তুমি গবেষণা করছো তার একটা প্যারামিটার নির্ধারণ করবা। ইউ শুড ইন্ডিকেট হোয়াই দ্য রিসার্চ এরিয়া ইজ ইম্পর্টেন্ট। সেখানে তোমাকে বলতে হবে যে কেন তোমার রিসার্চ এরিয়া খুব ইম্পর্টেন্ট, কেন ইন্টারেস্টিং, কেন প্রবলেমেটিক, কেন রিলেভেন্ট, তাই না? তোমাকে আগে জাস্টিফাই করতে হবে। তার লিটারেচার রিভিউ ইন্ট্রোডাকশনে গিয়ে কিন্তু আগে তোমার গবেষণার টপিক, তুমি কেন এটা নিলে, রিসার্চ স্টাডি তুমি হাতে নিলে, এর ইম্পর্টেন্সটা কি, এটা কেন রিলেভেন্ট, তাই না, এটা কেন ইন্টারেস্টিং, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। The literature review is a part of a dissertation of a thesis. It should be thorough and accurate. এবং এটা তোমাকে খুবই thoroughly এবং accurately লিখতে হবে। Then body. Body is a central part of literature review, which often consists of several subheadings. এই বডি আবার এক হেডিং এ হবে না। তাহলে কি তুমি 80-90 পৃষ্ঠার মধ্যে 1-2 পৃষ্ঠা ইন্ট্রোডাকশন করে বাকি কি তুমি পুরাটাই খালি লিখে যাবা? না, তার সাব হেডিংস থাকবে, সাব পয়েন্ট থাকবে। It summarizes the current knowledge of the subject and highlights its crucial features, pointing out its main issues such as recent findings, trends, etc. A body of literature means anything written specifically about the impact of graduation, etc. It can be used as a source of reference thematically and chronologically. এই যে বডিটা তুমি সাজাবা, তোমার যদি গবেষণার বিষয়টি, লিটারেচারের বিষয়টি হয় ঐতিহাসিক, তাহলে তুমি সাল ওয়াইজ সাজাবা। হ্যাঁ, ধরো যে তুমি 20 বছর মেয়াদি একটি গবেষণার কাজ করছো, তো 20 বছরের তোমাকে বিভিন্ন সময়ে 50টা বা 100টা লিটারেচার আছে, তাহলে তুমি কিভাবে সাজাবা? এই যে থিওমেটিক্যালি সাজাবা, যে 1950 সাল, 60 সাল, 70 সাল, এইভাবে করে তুমি সাজিয়ে আসবা। এটা হলো থিওমেটিক্যালি। অথবা ক্রোনোলজিক্যালি, যদি মনে করো যে এরকম না, আমি যে সমস্ত গবেষকের লেখা বই পেয়েছি তাদের নামের ক্রোনোলজি অনুসারে করবো, অ্যালফাবেটিক্যাল অর্ডারে করবো। তোমাকে কিন্তু একটা অর্ডার মেনটেন করতে হবে। যিনি পাঠক তিনি দেখবেন যে আমার অমুক লেখকের বই কি এখানে আছে উল্লেখ করা, তাহলে উনি পুরাটা পড়বেন না, উনি 70-80 পৃষ্ঠা পড়বেন না, উনি খুঁজবেন যে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কিভাবে উনি লিখেছেন, এই বইটির রেফারেন্স এখানে আছে কিনা। তাহলে বোঝা যাবে যে এই গবেষক কতটা সিস্টেমেটিক ওয়েতে ইনপুট দিয়েছে। নাও কনক্লুশন। কনক্লুশনের পার্ট ছোট থাকে। কনক্লুশন হচ্ছে সামারাইজ করে দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ দ্য এক্সিস্টিং বডি অফ লিটারেচার। এই যে টোটাল এতক্ষণ যা বললাম তার একটা সামারাইজ করবা, যেটা কেন ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইভালুয়েট দ্য কারেন্ট স্টেট অফ লিটারেচার রিভিউ, এটা ইভালুয়েশন করতে হবে কনক্লুশনে এসে। তাহলে ইম্পর্টেন্স তোমাকে ডেসক্রাইব করতে হবে, আবার টোটাল যে তুমি বর্ণনা করে আসলে তার একটা ইভালুয়েশন তুমি দেবা। আইডেন্টিফাই সিগনিফিকেন্ট ফ্লোজ অর গ্যাপস, এই টোটাল লেখার মধ্যে কি ফ্লোজ এন্ড গ্যাপস তুমি পাইছো সেটাও তুমি উল্লেখ করবা। আউটলাইন এরিয়াস ফর ফিউচার স্টাডি, ভবিষ্যতে কি আরো করা দরকার সেগুলো তুমি এখানে একটা ডিরেকশন দিয়ে রাখবা। লিঙ্ক ইউর রিসার্চ টু এক্সিস্টিং নলেজ, এবং এই লিটারেচারে এবং আজকের এই গবেষণা কতটা তোমার লিঙ্ক আছে এবং ভবিষ্যৎ কতটা সমাধান দেবে তোমার গবেষণা, যা সমাধান এক্সিস্টিং লিটারেচার দিয়ে উঠতে পারেনি। এই যে কথাগুলো তুমি বলবা, তোমাকে জাস্টিফাই করবা থ্রু দিস চ্যাপ্টার, লিটারেচার রিভিউ চ্যাপ্টার। নাও এলিমেন্ট অফ রিভিউ পেপারস। আমরা অনেক সময় রিভিউ পেপার লিখি। রিভিউ পেপার, মনে করো যে আমি একটা আর্টিকেল লিখছি, রুল অফ ল ইম্প্যাক্ট এন্ড ইমপ্লিকেশনস ইন বাংলাদেশ, এটা একটা আমি আর্টিকেল লিখছি এখন, অথবা একটা বই লিখছি ল অন গুড গভর্নেন্স। এখন এর উপরে তুমি, আমরা বলছি রিভিউ পেপার, আমরা এখানে বই বলছি না, আমরা বলছি যে আমরা একটা পেপার তৈরি করেছি, হ্যাঁ, অথবা তুমি একটা রিভিউ পেপার, ঠিক আছে, আমার বইয়ের উপরে তুমি কি করবা, একটা রিভিউ পেপার তৈরি করবা। আমার বুকটাকে তুমি রিভিউ করে একটা আর্টিকেল লিখবা। তাহলে কিভাবে করবা সেটা? সেই জিনিসটা কি করবা, প্রথমে টাইটেল পেজ দেবা, একটা ফ্রন্ট পেজ, টাইটেল পেজ, যে তুমি রিভিউ অন ল অন গুড গভর্নেন্স রিটেন বাই ডক্টর জহুরুল ইসলাম, এটা হলো টাইটেল পেজ। সেখানে তোমার নাম ইত্যাদি ইত্যাদি দিবা। দেন তুমি চলে যাবে অ্যাবস্ট্রাক্ট, টোটাল তোমার গবেষণার অ্যাবস্ট্রাক্টটা তুমি এখানে 2-3 পৃষ্ঠার মধ্যে তুমি বলবা। সেটা যদি পিএইচডি টিএইচডি হয় তা না, এখানে বলছে রিভিউ পেপার, সুতরাং 1-1.5 পৃষ্ঠার মধ্যে তুমি অ্যাবস্ট্রাক্ট দেবা, তারপর ইন্ট্রোডাকশন লিখবা, তারপরে ডিসকাশন থাকবে, তারপরে কনক্লুশন থাকবে, তারপরে রেফারেন্স থাকবে। ভেরি সিম্পল রিভিউ পেপার।
এটা কিন্তু গবেষণার রিভিউ চ্যাপ্টার না, এটা হচ্ছে রিভিউ আর্টিকেল। তুমি কিন্তু একটা গবেষণার করতে গেলে সেখানে রিভিউ চ্যাপ্টার, লিটারেচার রিভিউ চ্যাপ্টার, দ্যাট ইজ ডিফারেন্ট। আর এটা হচ্ছে কি যে তুমি একটা বইয়ের উপরে, একটা গবেষণার উপরে তুমি আরেকটা রিভিউ আর্টিকেল লিখছো, তা সেই ক্ষেত্রে এই 4টি পয়েন্ট তোমাকে, 5টি পয়েন্ট তোমাকে ফলো করতে হবে। নাও ইম্পর্টেন্ট থিংস টু রাইট রিভিউ। রিভিউ করার ক্ষেত্রে তোমাকে কিছু কিছু বিষয় বাবা খুব খেয়াল করতে হবে, খুবই তোমার খেয়াল করতে হবে। সেটা কি? তুমি যে লিটারেচার রিভিউ করতেছো তোমাকে কিন্তু এভিডেন্স দিতে হবে। আন্দাজে খালি তুমি বর্ণনা করে গেলে চলবে না, আন্দাজে তুমি ক্রিটিক্স করলে হবে না, সমালোচনা করে গেলে হবে না, তোমাকে এভিডেন্স দিতে হবে, কিন্তু তোমাকে রেফারেন্স দিতে হবে। কিন্তু বি সিলেক্টিভ। আবার সব দুনিয়া সব গার্বেজ নিয়ে আসা যাবে না, যা অকাজের জিনিস সে অকাজের জিনিসই নিয়ে তোমার লিটারেচার রিভিউ ভরে ফেলে তোমার গবেষণা নষ্ট করা যাবে না। ইউজ কোটস, তোমাকে কোটেশন দিতে হবে, যদি কোনো কোটেশন থাকে সেই কোটেশনও তুমি লিটারেচার রিভিউ উল্লেখ করতে পারো তোমার ক্রিটিক্স কে সমর্থনে। সামারাইজ এন্ড সিনথেসাইজ, আর এটা সামারি বেসড হবে এবং সেটা হবে বিশ্লেষণমূলক, সিনথেসাইজ হবে। কিপ অন ভয়েস, যেখানে তোমার নিজের মতামত থাকবে। ইউজ কশন হোয়েন প্যারাফ্রেজিং, যখন তুমি সেটাকে প্যারাফ্রেজ করবে, হাফ সেডিং মানে হেডিং সাবসেডিং করবে, তখন তোমাকে অবশ্যই খুব কশাসলি করতে হবে। নাও কখন একটা লিটারেচার রিভিউ গুড হবে? কখন একটা লিটারেচার রিভিউ গুড হবে? কখন একটা লিটারেচার রিভিউ ব্যাড হলে তো লিটারেচার রিভিউ হবেই না, তাই না? ব্যাড হলে তো লিটারেচার রিভিউ হবেই না। তো কখন গুড হবে আর কখন পোর হবে? তাহলে গুড হবে কখন? এ গুড লিটারেচার রিভিউ প্রেজেন্টস রিসার্চ এভিডেন্স ইন এ মিনিংফুল ক্রোনোলজিক্যাল অর্ডার। তাহলে তুমি যেটা সাজাবা তাকে তুমি মিনিংফুল ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। এখন তুমি জহুরুল ইসলামের বই বড় স্যার তার 1 নম্বরে দিলা, আর আব্দুল করিম এ আগে তারে দিলে শেষে, তাহলে তো জনগণ পড়তে পারবে না। তাহলে আব্দুল করিম এটা আগে আসবে। এই যে ক্রোনোলজিক্যাল অর্ডার অর থিওমেটিক্যাল অর্ডার, এই অর্ডারকে তোমাকে কিন্তু মেইনটেইন করতে হবে। ইউজ কোটস, ইলাস্ট্রেশনস, তোমাকে কিন্তু কোটেশন দিতে হবে, ইলাস্ট্রেশনস, এক্সাম্পলস দিতে হবে, গ্রাফস এন্ড tables to present and justify the critical analysis of the literature. এই লিটারেচারের মধ্যে তোমাকে পর্যাপ্ত তথ্য দিতে হবে, অ্যানালাইসিস করতে হবে, টেবিল দিতে হবে, গ্রাফ দিতে হবে, যা যা প্রয়োজন তা দিয়ে তোমাকে কিন্তু লিটারেচার করতে লাগতে পারে। ইট শোজ সাইন্স অফ সিনথেসিস এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দি টপিক। এর মাধ্যমে বোঝা যাবে তুমি কতটা অ্যানালাইসিস করেছো এবং কতটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তোমার এই গবেষণার উপরে। There should be strong evidence of analytical thinking through shown through the connections you make between the literature being reviewed. তুমি যে লিটারেচার রিভিউ করেছো তার পর্যাপ্ত এভিডেন্স দিয়ে তোমাকে কিন্তু সিনথেসাইজ করতে হবে। আর পোর হবে কোনটা? পোর হবে সিম্পলি সামারাইজ রিসার্চ ফাইন্ডিংস উইদাউট ক্রিটিক্যাল ইভ্যালুয়েশন। অমুক বই লেখছে, এই লিখছে, অমুক বই লিখছে, এই লিখছে, 50টা লেখক বললে, 50টা লেখকের বইয়ের নাম বললে, আর সেই লেখক কি কি করেছে সেটা তুমি ডেসক্রাইব করলে। ইটস পোর লিটারেচার রিভিউ। We don't expect this type of literature review in any research work. Now, literature review in APA, তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম, APA আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, তাদের একটা ফরম্যাট আছে, তারা এই ফরম্যাটে হচ্ছে লিটারেচার রিভিউ করে থাকে। এখন এই ফরম্যাটে যদি যেতে চাও তাহলে তোমাকে এই ফরম্যাটটা পড়তে হবে এবং এই ফরম্যাটে করতে হবে। এটা ভালো, এটা খুবই রিকগনাইজড একটা ফরম্যাট, রিকগনাইজড ফরম্যাট, 7 স্টেপস রিকগনাইজড ফরম্যাট আছে। এই ফরম্যাটে ইউ ক্যান রান এনি লিটারেচার রিভিউ। তোমাকে হচ্ছে রিভিউ এপিএ গাইডলাইন, তোমাকে এপিএ গাইডলাইনটাকে পড়তে হবে। তারপরে একটা টপিক তোমাকে ডিসাইড সিলেকশন যেটা তুমি করবে গবেষণায়, আইডেন্টিফাই দ্য লিটারেচার দ্যাট ইউ উইল রিভিউ। তুমি কোন কোন মানে লিটারেচার গুলো রিভিউ করবা সেটা আইডেন্টিফাই করবা। অ্যানালাইজ দ্য লিটারেচার, সেটাকে তুমি অ্যানালাইসিস করবা, সামারাইজ করবা, সিনথেসাইজ করবা আর লিখবা। ভেরি সিম্পল। তাহলে তোমার গবেষণায় এই জিনিসগুলো কিন্তু তুমি ফলো করতে পারো। এবং তোমার মেথডস চ্যাপ্টারে, তোমার মেথডস চ্যাপ্টারে তুমি বলতে পারো যে লিটারেচার রিভিউ করতে আমি এপিএ পদ্ধতি, এপিএ মেথড ফলো করেছি। কিভাবে ফলো করেছি? তার এই গাইডলাইন ছিল, এভাবে করেছি। তাহলে দ্যাট উইল বি জাস্টিফাইড। নাও হোয়াট কামস আফটার লিটারেচার রিভিউ? লিটারেচার রিভিউর পরে কি আসে? একটা গবেষণা অনেকগুলো চ্যাপ্টার থাকতে পারে। তোমাদেরকে গত ক্লাসে কিন্তু আমি ফরম্যাট দিয়ে দিয়েছিলাম যে একটা গবেষণা প্রপোজালে বা একটা পিএইচডি, এমফিল বা একটা মাস্টার্স থিসিসে কি ধরনের রিসার্চ মনোগ্রাফে কি কি চ্যাপ্টার থাকে। অনেকগুলো, 5টা 7টা 10টা চ্যাপ্টার থাকতে পারে। প্রথমেই থাকবে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার,
3 নম্বরে থাকবে মেথোডোলজি চ্যাপ্টার, আর মাঝখানে যে বিষয়টি থাকবে সেটাই হচ্ছে রিভিউ অফ লিটারেচার। তার রিভিউ অফ লিটারেচার কোন চ্যাপ্টার হলো? সেকেন্ড চ্যাপ্টার। এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। আমার ইসলামিক ইউনিভার্সিটিতে বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো ফলো করে না, বাট আমি কিন্তু আমাদের ল ডিপার্টমেন্ট, ল ফ্যাকাল্টিতে এটা ইন্ট্রোডিউস করে দিয়েছি এবং এখন এটা রিকগনাইজড হয়ে গেছে যে আমাদের যে গবেষণায় যেই করুক না কেন, সে হচ্ছে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের পরেই লিটারেচার রিভিউ চ্যাপ্টার দেবে এবং মেথোডোলজি চ্যাপ্টার দেবে তারপরে। সেই জন্য প্রশ্ন হচ্ছে হোয়াট কামস আফটার লিটারেচার রিভিউ। তুমি নেটে ঢোকবা, সেখানে গিয়ে তুমি দেখবা যে এরকম একটা সিস্টেম আছে, ইন্ট্রোডাক্টরি ইট কামস, মানে মেথোডোলজি চ্যাপ্টার কামস আফটার রিভিউ অফ লিটারেচার। তো এই মোটামুটি আমাদের আজকের প্রেজেন্টেশন। ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, you feel free to ask me. First unmute your audio and then you feel free to ask any question. Question answer session. Any question? Assalam. জি স্যার। স্যার আহমদ বলতেছেন। আহমদ বলো। স্যার আমার কোশ্চেন যেটা, আমরা যদি এখন কোনো পেপার সার্চ করতে চাই ইন্টারনেটে, তাহলে আমরা কিভাবে সার্চ করব সেটা? এটা হচ্ছে যে কালেকশন অফ লিটারেচার, তাই না? তুমি একটা সংশ্লিষ্ট বিষয় তুমি গুগলে গিয়ে সার্চ ইঞ্জিন যেগুলো আছে, তুমি সার্চ ইঞ্জিন গুলো ব্যবহার করবা। এবং আমরা সচরাচর সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করি, কারণ অন্য ইঞ্জিন ইফেক্টিভ হলে গুগলটা আমাদের কাছে বেশি ইফেক্টিভ এবং পরিচিত। তো আমি প্রথমে কি করব, গুগলে আমি যাব, গুগল সার্চ ইঞ্জিন আমি ওপেন করব, করে আমি আমার টপিকের উপরে, সে ফর এক্সাম্পল যে আমি হচ্ছে যে প্যান্ডামিকের উপরে, করোনার উপরে আমি গবেষণা করব, আর হেলথ পলিসির উপরে কাজ করব, তাহলে হেলথ পলিসি বাংলাদেশের উপরে কাজ করছি, তাহলে হেলথ পলিসি ইন বাংলাদেশ লিখে আমি সার্চ করব। দেখবো রিলেভেন্ট যত পেপার এগুলো নেটে গেছে পর্যন্ত, নেট কাকে কভার করবে? যেগুলো নেটে দেওয়া হয়, যেগুলো অনলাইনে দেওয়া হয়, সে তখন সার্চ করে। কেউ কোনো পেপার প্রেজেন্ট করেছে অনলাইনে, আজকে আমাদের রিসার্চের উপরে, মেথোডোলজির উপরে আমরা পেপার আজকে আমরা প্রেজেন্ট করলাম, এটাকে যখন ইউটিউবে দিয়ে দেবো এবং এটা ফেসবুকে চলে আসবে, তখন কিন্তু এটা অনলাইনে চলে গেল, এবং যখন তুমি এটা সার্চ করবা তখন দেখবা যে ওটা পাচ্ছ। তো এইভাবে তুমি তোমার নির্দিষ্ট টপিকের উপরে কি করবা, তুমি অনলাইন সার্চ করবা, গুগলে ঢুকে সার্চ করলে তুমি রিলেভেন্ট পেপারগুলো পাবা। সেগুলো তুমি কি করবা, নিউ ট্যাব দিয়ে তুমি ওপেন করবা, ওপেন করে সেগুলো তুমি ডাউনলোড করবা। ডাউনলোড করার সময় তোমাকে কিন্তু লিঙ্কটা কপি করতে হবে, লিঙ্কটা কপি করে একটা সেপারেট ফাইলের মধ্যে রাখতে হবে, কারণ লিঙ্কটা কিন্তু হারিয়ে যাবে। তুমি যখন ডাউনলোড করবা তখন লিঙ্কটা কিন্তু হারিয়ে যাবে, এবং তুমি কয় তারিখে ডাউনলোড করলে ওই লিঙ্কের মধ্যে ডেটটা শেষে লিখে তোমাকে কিন্তু সেভ করে রাখতে হবে। এটা গবেষকদের জন্য খুবই সতর্কমূলক একটা ব্যাপার। যদি তারা না করে তাহলে কিন্তু গবেষণাটা সঠিক হবে না, কারণ যে কোনো সময় এটা রিভিউ হতে পারে। তুমি হয়তো আজকে এটা দেখছো, তুমি পেপারটা লিখছো 6 মাস পরে, আর কেউ এটা দেখছে হয়তো 2 বছর পরে, তখন ওই লিঙ্কে ঢুকে দেখবে যে জিনিসটা নাই, তখন সে সন্দেহ করবে সে কোথায় পেল। কিন্তু তোমার যদি ডেট থাকে তখন সে ওই ডেট অ্যাক্সেসটা বলবে যে না ঠিকই আছে, তার ওই ডেটে বোধহয় এটা ছিল। সেই জন্য এই প্রিকশনাস মেজার্সটা তোমাকে কিন্তু নিতে হবে। থ্যাংক ইউ স্যার। এনি কোশ্চেন? লিটারেচার রিভিউ কি খুব প্রয়োজন আছে না নাই? স্যার অবশ্যই প্রয়োজন আছে স্যার। লিটারেচার রিভিউ করতে হবে, তো তার আগে স্টাডি করতে হবে। তাহলে কে সবচেয়ে ভালো গবেষক? যে গবেষক সবচেয়ে বেশি স্টাডি করবে, লিটারেচার ভালো করতে হবে। লিটারেচার ভালো করে স্টাডি করবে, আর সে ভালো করে লিটারেচার স্টাডি করলেই সে সুন্দর করে লিটারেচার রিভিউ করতে পারবে এবং রাইট আপ করতে পারবে, সে লিখতে পারবে তার গবেষণা পুস্তকে। না হলে সে লিখতে পারবে না, লোক ভাড়া করতে হবে, লোক ভাড়া করে বলতে হবে লিটারেচার রিভিউ লিখে দাও। এখন গবেষক তুমি, আর লোক ভাড়া করে লিটারেচার লেখাচ্ছে আরেকজনকে দিয়ে, এটা হয় নাকি? তাই না? সুতরাং আমার ছাত্ররা যারা আজকে লিগ্যাল রিসার্চ মেথোডোলজির ক্লাস করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ফর দি ফার্স্ট টাইম ইন দা হিস্ট্রি অফ লিগ্যাল এডুকেশন ইন বাংলাদেশ ইন রেসপেক্ট অফ পাবলিক ইউনিভার্সিটি, তোমরাই ফার্স্ট যারা রিসার্চ মেথোডোলজি নিয়ে পড়াশোনা করছে। তো সুতরাং তোমাদের নলেজটা আমি মনে করি যে অনেক বেশি পূর্ণতা পাবে আর কি, এবং তোমরা ভালো গবেষক হবে, ভালো আইনজীবী হবে, ভালো শিক্ষক হবে, ভালো সমাজ সংস্কারক হবে। কারণ গবেষণা মেন্টালিটিটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু যার মধ্যে গবেষণা মেন্টালিটি থাকে, সিস্টেমেটিক ওয়ে থাকে, যে গবেষণা করতে জানে, তোমাদের কিন্তু গবেষণা করাবো আমি, ছোট হোক বড় হোক একটা গবেষণা করাবো। গবেষণা যত ছোটই হোক, গবেষণা যত বড়ই হোক, যদি গবেষণা তুমি করো, প্রক্রিয়াটা অনুসরণ করো, তার মানে ইউ নো দা সিস্টেম। যখন তুমি সিস্টেম জেনে যাবে তখন কিন্তু তোমার জন্য খুব হেল্পফুল হবে।
তোমার বাস্তব জীবনে তুমি প্রত্যেকটা মুহূর্তে সেটাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে এবং অটোমেটিক্যালি অ্যাপ্লাইড হয়ে যাবে। এনি মোর কোশ্চেন? নো স্যার। কারো কোশ্চেন নাই? কোশ্চেন না থাকা তো ভালো না, হয় বেশি বুঝেছো আর নাহলে কিছু বোঝো নাই। এখন আমি প্রশ্ন করি, আমি কাকে প্রশ্ন করব? আমি প্রশ্ন করব অর্পিতা আজাদ। আছে? অর্পিতা আজাদ, তুমি আনমিউট করো অডিও। অর্পিতা আজাদ আছে? অর্পিতা আজাদ, তুমি তোমার অডিও আনমিউট করো। আচ্ছা, বুঝতে পারছে না। আসফা, আসফা, তুমি তোমার অডিও আনমিউট করো। আসফা, আসফা আউট হয়ে গেল। আল্লাহ। আচ্ছা, এখন তাহলে প্রশ্ন করব আমি আসমা খাতুন। আসমা খাতুন, তুমি অডিও আনমিউট করো। আসমা খাতুন। জি স্যার, জি হ্যাঁ। স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে লিগ্যাল রিসার্চের ক্ষেত্রে লিটারেচার রিভিউ কিরকম হতে পারে বলে তোমার কাছে মনে হয়? স্যার কি কি সোর্স কিরকম আসবে? হতে কি কি সোর্স পারে আসবে? বলতে কি স্যার, কি কি সোর্স তুমি এখানে নেবে, পড়াশোনা করবে এবং সেটা লিটারেচার রিভিউর মধ্যে লিখবে? কি কি সোর্স? একজন আইনের ছাত্র যখন গবেষণা করবে আইন সংশ্লিষ্ট বিষয়ে, তখন কি স্যার কি আমি সোর্স হতে পারে? স্যার কোশ্চেনটা যদি কোশ্চেন আবার করব? স্যার প্লিজ স্যার আরেকবার যদি কোশ্চেনটা করতেন স্যার। স্যার এখানে একটু কোশ্চেনটা নেটের হচ্ছে, সমস্যা, তো স্যার যদি আরেকবার। আমি তোমার কথা শুনতে পারছি। কোশ্চেনটা হচ্ছে যে যখন লিগ্যাল রিসার্চ হবে, তুমি তো একজন লয়ের ছাত্র, নিশ্চয়ই লয়ের উপরেই তোমাদের গবেষণা করাবো, তো সেক্ষেত্রে তোমার লিটারেচার গুলো, উৎসগুলো কি কি হবে? কি কি লিটারেচার গুলো তুমি স্টাডি করবে এবং কি কি লিটারেচার গুলো তুমি রিভিউতে উল্লেখ করবে? সম্ভাব্য উৎসগুলো কি কি হতে পারে? ভেরি সিম্পল। কি কি লিটারেচার হতে পারে তোমার? আসমা খাতুন। বলতে পারছে না। আসমা খাতুন কি বলতে পারছে না? আচ্ছা, মরিয়ম খান। প্রথমে কেস ল আসবে। মরিয়ম স্যার, প্রথমে কে বলছে? কেস ল আসবে। কথা বলছে কে? স্যার আহমদ আলী, স্যার আহমদ আলী আহমদ বলছে। আলী বলছে যে কেস ল আসতে পারে। প্রথমেই কেস ল আসবে এমন কথা নেই। এখন কেস ল নিয়ে গবেষণা করলে কেস ল আসবে। প্রথমে হচ্ছে যে রিলেটেড পলিসি, রিলেটেড ল, তাই না? রিলেটেড ল আসবে, ওটা তোমার একটা সোর্স, তাই না? এটা তোমার একটা লিটারেচার। এই লিটারেচারটা তুমি পাঠ করবা। স্যার স্যার মরিন খান। হ্যাঁ, মৌরিন খান, তুমি বলো কি কি লিটারেচার আসবে? একজন লয়ের ছাত্র Yes, যখন sir. লয়ের বিষয়ে গবেষণা করবে, তখন তার সম্ভাব্য কি কি উৎস হবে? লিটারেচার কি কি উৎস হবে? স্যার স্যার কারেন্টলি বলতে গেলে সমাজে যেগুলো মানে আইনি যেগুলো জটিলতা আছে, সেজন্য প্রথমে সেকশনটা আমি বের করব যে কোন সেকশনের আন্ডারে কোন শাস্তি দেব এবং কোন আগে সেকশনের শাস্তি, আন্ডারে আমি তোমাকে তাকে আগে বিচার করতে পারি। তোমাকে আগে বিচার শাস্তি আলোচনা না করছি আমরা। স্যার মানে তুমি বলো যে প্রথমে আমি সেই সংশ্লিষ্ট যে বিধিবদ্ধ আইন আছে সেই উৎসটাকে সেই আমি নেব। আইনের আওতায় যাব। সেই আইনের আওতায় না, সেই আইনটাকে আমি আগে হাতে নেব। সেই আইনটা হবে আমার লিটারেচার। জি স্যার, সেই আইনটা হবে আমার পড়ার, পাঠ করার বিষয়। আইনটাকে নিব এবং ওই আইনের উপরে বই পুস্তক Yes, sir. যেগুলো আছে সেইগুলো হবে আমার লিটারেচার। এবং Yes, sir, ওই সেগুলো আইনের আমার উপরে, সব ওই আইনের উপরে Yes, কেউ sir. যদি কোনো আর্টিকেল লেখে সেটা হবে আমার লিটারেচার। কেস ল গুলো ওই আইনের উপরে যদি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের কোনো মামলা থাকে তাহলে সেইগুলো হবে আমার লিটারেচার। Yes, sir. তারপরে এই সংশ্লিষ্ট বিষয়ে পৃথিবীর অন্যান্য আন্তর্জাতিক আইন কি আছে সেটাও আমি সার্চ করব, সার্চ করে আমি নিয়ে আসবো, ওটাও হবে আমার লিটারেচার। তারপরে দেখবো এই সংশ্লিষ্ট বিষয় পৃথিবীর অন্যান্য দেশে, বড় বড় দেশে যেটাকে কম্পেয়ার করা যায়, তাদের দেশে কি বিধিবিধান আছে সেগুলো আমরা নিতে পারি। তারপরে এই সংশ্লিষ্ট বিষয়ে পৃথিবীর অন্যান্য দেশের কোনো মামলা আইন আছে কিনা, কেস ল আছে কিনা, সেগুলো আমার উৎস হতে পারে, পারে না? আর কি কি হতে পারে বলো তো? আর কি কি Yes, sir. আমার লিটারেচার হতে পারে? এর বাইরেও কিন্তু হতে পারে, আরো আছে। স্যার স্ট্যাটিস্টিক,
বিভিন্ন হ্যাঁ, এর উপরে যদি এই সংশ্লিষ্ট বিষয়ের উপর স্ট্যাটিস্টিক্স থাকে তাহলে তাহলে মেটা অ্যানালাইসিস হতে পারে। শোনা যাচ্ছে না আরেকজন বলো। শোনা যাচ্ছে না আরেকজন। স্যার সংশ্লিষ্ট ব্যক্তিদের ইন্টারভিউ নিয়ে। হ্যাঁ, সংশ্লিষ্ট না, ইন্টারভিউ তো তুমি নিলে গবেষণায়, সেটা তো তোমার লিটারেচার না। লিটারেচার হচ্ছে কেউ আগে নিয়েছে, কোন ইন্টারভিউ তোমার কাছে আছে। সংবিধানের সাথে যদি সেটা রিলেটেড থাকে। হ্যাঁ, সংবিধান আইন তাহলে সেই সংবিধানও তোমার কাছে লিটারেচার, সংবিধান তোমার কাছে লিটারেচার। আর এই বিষয়ে যদি কারো কোনো ইন্টারভিউ থাকে, রেকর্ড থাকে, সেগুলো তোমার কাছে হচ্ছে যেটা এটা হচ্ছে তোমার কাছে লিটারেচার। এই বিষয়ে যদি কোনো ডকুমেন্ট কোনো দপ্তরে থাকে, স্যার এই বিষয়ে যদি কোনো ক্রিটিসিজম থাকে, হ্যাঁ, এই বিষয়ে যদি কারো কোনো ক্রিটিসিজম থাকে, সেটাও তোমার ডকুমেন্ট, সেটাও তোমার হচ্ছে লিটারেচার। হ্যাঁ, ফেমাস বই থাকে, সেটা আগেই বলেছি, সেটাও তোমার লিটারেচার, সেটা তোমার লিটারেচার। আরো আছে, অন্য আইনের সাথে কনফ্লিক্ট থাকলেও তো হবে। সেটা হোক, অন্যান্য সাথে কনফ্লিক্ট হলে সেটা কোন জায়গায় কনফ্লিক্ট আছে, হ্যাঁ, তাহলে ওই বিষয়গুলো তোমার লিটারেচার। আর কি আরো আছে কোন ঘটনা অনুসন্ধান করা আছে, মনে করো কোন ঘটনা, কোন ফ্যাক্ট অনুসন্ধান করা আছে, সেই অনুসন্ধানী রিপোর্ট আছে। অনেক এনজিওরা অনুসন্ধান করে না, অনুসন্ধান করে তারা রিপোর্ট লেখে, সেটাও তোমার কাছে একটা রিপোর্টও তোমার লিটারেচার, এবং তুমি সেটা রিভিউ করতে পারবা না? জি স্যার। গুড। তাহলে একজন ভালো গবেষকের জন্য লিটারেচার কালেক্ট করা, লিটারেচার স্টাডি করা এবং রিভিউ করে তার গবেষণার পুস্তকে বা গবেষণা পেপারের মধ্যে লিপিবদ্ধ করা, এটা কি গুরুত্বপূর্ণ কাজ না অগুরুত্বপূর্ণ কাজ? জি স্যার, অবশ্যই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে লিটারেচার রিভিউ নিয়ে। আমাদের অনেক গবেষক বোঝেই না লিটারেচার। হ্যাঁ, গুড। এটা রিয়ালাইজ করলেই তোমার কাজের অর্ধেক হয়ে গেল। বাকিটা একটু পড়াশোনা করবে। তোমাদের ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি, বাট এগুলো সবই হচ্ছে যে এই ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে হেডিং ভিত্তিক, তোমরা এগুলোকে লিটারেচার ভিত্তিক ডেসক্রিপটিভ করবা এবং তোমরা বিভিন্ন সোর্স থেকে নিয়ে এই নোটটাকে তুমি পূর্ণতা দেবা। পূর্ণাঙ্গ প্রশ্ন হবে কিন্তু এই ধরো লিটারেচার রিভিউর উপরে, যে লিটারেচার রিভিউ কি, লিটারেচার রিভিউ প্রয়োজনীয়তা কি, লিটারেচার রিভিউ কিভাবে লিখতে হয়, লিটারেচার রিভিউ কি সোর্স হতে পারে, একটা লিগ্যাল রিসার্চের ক্ষেত্রে কি লিটারেচার রিভিউ সোর্স আসতে পারে, যেগুলো আলোচনা করলাম, এগুলো সবই সুন্দর করে তুমি ডেসক্রাইব করবা। আমরা পয়েন্ট আকারে বললাম, এগুলো তুমি ডেসক্রিপটিভ আকারে সুন্দর করে বেশি করে লিখবা। তো তোমাদের ক্লাস শেষ হবে অনলাইনেই, তোমরা সকলেই অনলাইনে থাকার চেষ্টা করবে। ভবিষ্যতে যতগুলো ক্লাস হয়, আগামী জুন এবং আগামী জুলাই মাসে তোমাদের ক্লাস হবে ফার্স্ট সেমিস্টার, দেন সেকেন্ড সেমিস্টার ক্লাস শুরু হয়ে যাবে, এবং বিশ্ববিদ্যালয় কখন খুলবে আমরা জানি না। তো একটা সমস্যার মধ্যে আমরা আছি, সারা বিশ্বই আছে। এই সমস্যা থেকে যতক্ষণ না আমরা উতরাতে পারছি, ততক্ষণ আমরা বসে থাকবো না, আমরা আমাদের লেখাপড়া চালিয়ে যাব। এবং আমাদের ওই যে নেই মারছে কানামা ভালো, তাই না? তো সেই জন্য আমরা বিকল্প যেটা করছি একেবারে খারাপ মনে হচ্ছে না। তোমরা যারা অ্যাটেন্ড করতে পারছো, কষ্ট হচ্ছে তোমাদের, কিন্তু যারা পারছো তারা কিন্তু ভালোই তোমরা শিখতে পারছো, মনে হয় যে একেবারেই ক্লোজ কন্ট্যাক্ট, মনে হচ্ছে যে কাছাকাছি বসে আমরা লেখাপড়া করছি, আমার কাছে মনে হচ্ছে। যদি আমার জন্য ক্লাস নিতে অসুবিধা হয়, কারণ ছাত্রবিহীন, আমি ছাত্র দেখতে পাই না, আমাকে ক্লাস নিতে হয়, তো এটা হচ্ছে একটা ফিকটিশাস একটা ব্যাপার। বাট তোমরা কিন্তু শুনতে পাচ্ছ আমার কথাগুলো, বা তোমরা প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছ, এগুলো আজকে আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের দিয়ে দেবো ইউটিউবে, এবং তোমরা পেয়ে যাবে। তাছাড়াও তোমাদের ম্যাটেরিয়ালস দিয়ে দিয়েছি, ইউটিউবে না দিলেও চলবে, তোমরা ম্যাটেরিয়ালসে নিয়ে এটাকে তোমরা পড়াশোনা করতে পারবা। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা রিসার্চ কোশ্চেন তোমাদের আমরা শিডিউল দিয়ে দেবো, আমি রিসার্চ কোশ্চেন নিয়ে আলোচনা করবো, ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস গুলো আমরা আলোচনা করবো। আজকে আমাদের লিটারেচার রিভিউ গেল, রিসার্চ কোশ্চেন, ভ্যালুয়েবলস, এই সমস্ত ইম্পর্টেন্ট বিষয়গুলো, তারপরে রিসার্চ মেথডস, এরকম আরো 4-5টা ইস্যুতে আমরা ক্লাস নিলে আমার মনে হয় যে তোমাদের একটা পূর্ণ ধারণা হয়ে যাবে, এবং তোমরা ইজিলি গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে ভবিষ্যতে। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।